প্রকৃতি আসামের, এবং উনি লিখে গেছেন যে এই আরণ্যক সিম্ফনি আমাকে খুব আকর্ষণ করত। মানে আমি আছি একটা বন জঙ্গলের মধ্যেখানে, আমাদের ছোট্ট কোয়ার্টার্স বাড়ি, তার মধ্যে চারদিকে ঝিঝি পোকা ডাকছে, নানান রকম পাখির কলতান ইত্যাদি ইত্যাদি, এবং তার মধ্যে আবার রাত্রিবেলা আমি শুনছি, সেখান থেকে বাবা শুনছেন কোনো একটা ইংরেজি বাজনা। এবার চিন্তা করুন যে এই জায়গাটাই কিন্তু আসলে এই জন্মবীজ, এই সঙ্গীত ধারণারও জন্মবীজ, এবং এই গণের ধারণার বীজটাও কিন্তু উক্ত হয়ে গেছিল সেখানেই। অথচ আপনারা জানেন বা আমরা জানি যে সলিল চৌধুরী বড় হয়ে উঠেছিলেন পরে দক্ষিণ চব্বিশ পরগনায় দক্ষিণ বারাসাত নামে একটা জায়গাতে, সেটা নরেন্দ্রপুর থেকে খুব কাছেই। হ্যাঁ, এবং ঘটনাচক্রে আমি আবার দক্ষিণ বারাসাতের একটা কলেজে আবার কিছুদিন পড়িয়েছি। তখন আমি এমন একজন বুড়ো ভদ্রলোককে পেয়েছিলাম, তিনি চায়ের দোকানে বসে থাকতেন। আমি ট্রেকারে করে যেখান থেকে নামতাম সেখানে চায়ের দোকানে রোজ আমি একদম বুড়ো, অতটা বয়স তার নয়, পরে অন্যরা বলেছিল, কিন্তু সেখানে অশীতিপর হয়ে গেছে একদম এইরকম আর কি, দারিদ্রে জবুথবু হয়ে একদম। এই মানুষটি নাকি কিশোর সলিল চৌধুরীকে দেখেছিলেন, এটা আমি আমার কলেজের এক সহকর্মীর কাছ থেকে জানতে পেরেছিলাম। এবার আমি একদিন সেই বুড়োকে ধরলাম, দাদু কি ব্যাপার, আপনি সলিল চৌধুরীকে দেখেছেন শুনেছেন? বলছে হ্যাঁ, আমি আর ও তো একই বয়সে ছিলাম, এরকম টাইপের ব্যাপার বলছে। তো বলছে কি গল্প একটু বলুন। তখন উনি বলছেন যে জানো, একটা জিনিস আমাদের এখানে তখন হয়েছিল, মেথররা স্ট্রাইক করেছিল। মেথররা স্ট্রাইক করেছিল, এটা একটা অকল্পনীয় ব্যাপার। এটা তখন কিরম বয়স হবে, মানে আপনার বা সলিল চৌধুরী বলছে কত, ওই 14-15 বছর বয়স হবে গিয়েতে। তার মানে ধরুন আমি 14-15 যদি ধরি, তাহলে 25 থেকে 40 সাল, 1940-41 সাল, তখনও পরাধীন ভারতে, এবং কলকাতাতেও নয়, কিন্তু এটা কলকাতার একেবারে আউটস্কার্টস, দক্ষিণ প্রান্তে একটা ছোট্ট পল্লীতে, মফস্বলের একটা জায়গাতে মেথররা স্ট্রাইক করছে। মেথররা স্ট্রাইক করবে কেন? কারণ তখনও সেই অঞ্চলে ওই ব্রাহ্মণ অব্রাহ্মণ এবং উঁচু নিচুর দিক থেকে যেটা ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং, বালতিতে করে মানুষের মল পায়খানা সেগুলো নিয়ে ওই মেথররা নিজ হাতে সাফ করে সেগুলো বয়ে নিয়ে গিয়ে ফেলতো, সেই প্রথা চালু ছিল। আপনারা জানেন যে আমাদের সংবিধান সূত্রে আইন করে এই জিনিসটা এখন বাতিল হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত 2025-এ এটা ভারত থেকে কিন্তু ফাংশনালি নির্মূল করা যায়নি। এই ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং এর প্রথাটা এখনো পর্যন্ত আছে। বাংলার বাইরে নানান রাজ্য থেকে এরকম অত্যন্ত দুর্ভাগ্যজনক কতগুলো ঘটনা আমাদের প্রায়ই খবরের শিরোনাম হয় এখনো 2025 সালে। তো এইরকম একটা জায়গাতে 1940-41 সালে তখন মেথররা একদিন স্ট্রাইক করেছে, ধর্মঘট করেছে, যে তাদের পয়সা দেওয়া হয় না, অথচ তাদেরকে সবাই মানে একদম ঘেন্না করে, তাদেরকে কেউ ছোঁবে না তো বটেই, তারা মানুষের মল পায়খানা নিয়ে যাচ্ছে, অমুক তমুক ইত্যাদি, এবং তাদের বাস দিয়ে গেলেও মুশকিল, ছায়াও কেউ মানাচ্ছে না ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা স্ট্রাইক করেছে, এবং কিশোর সলিল দেখেছিলেন সেই স্ট্রাইক চোখের সামনে থেকে, এবং আমি যার কাছে এটা শুনেছি তিনিও এই কথা বলছেন। অনেক পরে আমি জীবন উজ্জীবনে করতে গিয়ে আমি এই দেখলাম যে হ্যাঁ, এই ঘটনাটা তিনি একদম লিখে গেছেন সলিল চৌধুরী। আমি আপনাদেরকে এই অংশটা একটু পড়ে শোনাতে চাই, কারণ সলিল চৌধুরীর মানে লেখাতে এটা এত অপূর্বভাবে লেখা আছে এই স্ট্রাইকের ঘটনাটা, যে সেটা না আমি মুখে প্যারাফ্রেজ করে বললে যেরকম আসবে, সেই থাটটা, সেই অভিঘাতটা আসবে না ওইভাবে। তো সেইটা একটু শুনলে মানে ভালো লাগবে। আমি বলতে বলতে পরে শোনাচ্ছি, কিন্তু মানে ধরুন এই যে একটা আমি বলছি একটা ঘটনা, হ্যাঁ, মানে উনি কিশোর সলিল, ওইখানে শিশু সলিল আসামের চা বাগানে ওই রকম ভাবে দেখে এসেছেন একটা গণকে, একটা মাছকে। আর এইখানে যখন তুমি নিজের পৈতৃক বাড়িতে, তার পৈতৃক বাড়ি দক্ষিণ বারাসাত, তার মামা বাড়ি ছিল সুভাষগ্রাম কোদালিয়া একটা খুব হরিণাভি, ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আপনারা অনেকে জানেন সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুরও একটা বিরাট কানেকশন আছে তার পূর্বজদের সূত্রে। দ্বারকানাথ বিদ্যাভূষণের সেখানে সেটা জায়গা। হরিণাভি অ্যাংলো সংস্কৃত স্কুলে পড়াতেন স্বয়ং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অনেক মানুষের সঙ্গে যুক্ত এই কোদালিয়া, সুভাষগ্রাম, হরিণাভি, এই জায়গাটা বিরাট মানে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এর দিকে মানে যেভাবে আমরা
হুগলির কথা বলি, আমরা ভাটপাড়ার কথা বলি সারস্বত চর্চার সূত্রে, ইন্টেলেকচুয়াল চর্চার সূত্রে, ঠিক আরেকটা জায়গা কিন্তু এই বৃত্তটাকে করেও ঘটেছিল, এই সুভাষগ্রাম কোদালিয়া। তো তার মামার বাড়ি ছিল ওই কোদালিয়া অঞ্চলে, এবং তিনি দেখছেন চোখের সামনে মেথররা স্ট্রাইক করেছে, এবং একদিন বাজারে যাওয়ার পথে দেখলেন একটা অদ্ভুত দৃশ্য। একদল মেথর হাডল করে আছে, অনেকে 15-20 জন, 20-30 জন, আর তাদের মাঝখানে একটি পাঞ্জাবি পরা একটি লোক, হ্যাঁ, দাড়িওয়ালা বেশি করে, সে একা একাই হাত ফাত তুলে খুব বক্তৃতা দিচ্ছে তাদের মধ্যেখানে। বক্তৃতা দিচ্ছে মানে তাদের মাঝখানে তারা গোল হয়ে গিয়ে দিচ্ছে, তারা বলছে, তাদের হয়ে কথা বলছে যে হ্যাঁ না এরকম করলে চলবে না, ওটা করতে হবে, এদের দাবি দাওয়া এই, সেগুলোকে দিতে হবে, তোমরাও মানুষ, ইত্যাদি ইত্যাদি। সেই প্রথম তার মনে একটা গণচেতনা বা গণবিপ্লবের একটা বীজ যেন অঙ্কুরিত হয়। জানি বাস, এরা মাত্র 20-30টা মানুষ, আর এরাও এরকম ভাবে ইয়ে করতে পারছে। এদেরকে তো এক্ষুনি এসে পুলিশ এসে কি লোকজন এসে, মানে পুলিশও লাগবে না, পাড়ার অন্য লোকজনই তো এসে ঠেঙিয়ে এদেরকে পথে নিয়ে চলে আসবে। অথচ এই লোকগুলো, মানে তখন ভারতবর্ষ 1940-41 সালের উত্তাল ভারতবর্ষ, স্বাধীনতা জাস্ট কয়েক বছর মাত্র দূরে। আপনারা কল্পনা করতে পারেন যে তার মধ্যেখানে আমরা সশস্ত্র সংগ্রাম, বিপ্লববাদ পেরিয়ে টেরিয়ে এসে, হ্যাঁ, এইসব জায়গা পেরিয়ে আসছে, এই আমাদের উত্তরাধিকার। তার মধ্যে একটা ছোট্ট পাড়ায় একদল মেথর বিদ্রোহ করে বসেছে রাষ্ট্রতন্ত্রের বিরুদ্ধে বা শাসন ব্যবস্থার বিরুদ্ধে। এই ঘটনাটা সলিল চৌধুরী লিখে গেছেন পরে জীবন উজ্জীবনীতে। হলো যে বাহ, এটা করবোরেটেড হচ্ছে, এই আমি যার কাছে এটা শুনছি ঘটনাটার কথা, এটা তো এমনি গল্প কথা নয়, এরকম ব্যাপার। তো এই জায়গাগুলো আসলে এই সময়টা থেকেই সলিল চৌধুরী আসলে উদ্বুদ্ধ হওয়া শুরু করেন, এবং সময়টা আপনারা বিশেষ করে খেয়াল করুন, ততদিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, অচিরেই তার অভিঘাতে 42-এর ওদিকে ভারত ছাড়ো আন্দোলন হবে, তো এদিকে সঙ্গে সঙ্গে চলে আসবে মন্বন্তর ইত্যাদি, এবং ওই গ্রামকে গ্রাম উজাড় করে ফ্যান দাও, ভাত দাও, ফ্যান দাও, একটু ফ্যান দাও ইত্যাদি, আমরা নবান্নে যে কথা, যে মর্মন্তুদ চিত্র দেখি ইত্যাদি ইত্যাদি। এবং মানুষ পীড়িত, নিপীড়িত, অত্যাচারিত, দমে যাওয়া, কিন্তু সেখান থেকে আবার মাথা তুলে দাঁড়াতে চেষ্টা করা মানুষ, এই মানুষ কিন্তু সলিলের মগজে এবং মনে গেঁথে যাবেন। তখন তার বয়স মাত্র 16-17 এরকম বছর। এবং আমরা যেটা কখনোই সলিল চৌধুরীর আলোচনায় কখনো উল্লেখ করি না, সেটা হচ্ছে যে দক্ষিণ 24 পরগনায়, এরপর তিনি বঙ্গবাসী কলেজে ভর্তি হন, এবং বঙ্গবাসী কলেজে তার সঙ্গে, হ্যাঁ, বামপন্থার বা মূল যে বামপন্থী আদর্শের সঙ্গে তার পরিচয় ঘটে, এবং কিছু অগ্রজ, কিছু সিনিয়র ছাত্র, কিছু ছাত্র নেতা এবং যুব নেতা তখনকার দিনের যারা ছিলেন তাদের সঙ্গে তার পরিচয় হয়েছিল। কিন্তু তার আগেই ওই দক্ষিণ 24 পরগনায় কৃষক আন্দোলনের সঙ্গে কিন্তু এই কিশোর এবং সদ্য তরুণ যুবা সলিল চৌধুরী যুক্ত ছিলেন। এই জায়গাটা, এই ফেজটা না একেবারেই লোকজন গ্লস ওভার করে যায়, এটা নিয়ে প্রায় কেউ বলেই না। কৃষক আন্দোলনের সঙ্গে আমরা জানি যে আমাদের তেভাগা আমরা আলাদাভাবে বলি, আলাদাভাবে করি। তেভাগার সূত্রে আমরা সোমনাথ হোড়ের মতো শিল্পীর কথা বারবার আলোচনা করি, যিনি লিখে গেছেন, এঁকে গেছেন নানান সিরিজ ইত্যাদি, অমুক তমুক। কিন্তু সলিল চৌধুরীর সঙ্গে যে দক্ষিণ 24 পরগনার কৃষক আন্দোলনের একটা প্রত্যক্ষ সংস্রব ছিল, আসলে তিনি কৃষক আন্দোলনের একটা ছোট্ট নেতা হিসেবে তার আত্মপ্রকাশ, এইটা কিন্তু কেউ বলেন না, কেন জানি না, এটা কোনোভাবেই উচ্চারিত হয় না। এবং আপনারা জানবেন এর সঙ্গে একটা বিরাট এনভায়রনমেন্টের প্রশ্ন জড়িত আছে। কৃষক আন্দোলন কেন হয়েছিল, আমরা এই কেনগুলোকে সবসময় একটু এড়িয়ে যাই। কৃষক আন্দোলন হয়েছিল, উনি এখানে এগোচ্ছে, আরে কেন হয়েছিল, ইস্যুটা কি ছিল কৃষক আন্দোলনের? বিদ্যাধরী নদী, আপনারা জানেন দক্ষিণ বঙ্গের বিদ্যাধরী নদী সমুদ্রের একদম বঙ্গোপসাগরের কাছের নদী, ওই অঞ্চলের নদী। আপনারা যারা, যদি এখানে কেউ দক্ষিণ 24 পরগনার মানুষ থাকেন এবং বিশেষ করে প্রত্যন্ত দক্ষিণ 24 পরগনায়, তাহলে আপনারা জানবেন বিদ্যাধরী নদীর ভূগোলটা এবং তার পাড়ের দুপাড়ের যে সংস্কৃতি, কৃষি সংস্কৃতি যদি আপনারা জানেন একটু কেউ, তাহলে এটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে প্রাচীন পুরনো নদী তো বিদ্যাধরী নদী। বিদ্যাধরী নদীর
এমন অবস্থা হয়েছিল সেই সময়েই, সেই 30-40-এর দশকেই, যে নোনা জল, যেহেতু সাগরের সঙ্গে তার কানেকশন, নোনা জল এসে কৃষকদের জমিতে সব